মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ভারতের দ্বিতীয় বৃন্দাবন সোনারুন্দি রাজবাড়ি। প্রায় 54 বিঘা জমির ওপর নির্মিত এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রাজা নিত্যানন্দ দালাল। রাজবাড়ির মূল ভবনে ছিল 100টির বেশি কক্ষ। রাজবাড়ির বাইরে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে গোপেশ্বর শিব মন্দিরটি। বলা হয় এই দিঘির মাছ ধরলে বা খেলে তার মুখ দিয়ে রক্ত উঠে সাথে সাথেই তার মৃত্যু হয়। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও রাজবাড়ি, আবার কোথাও জমিদার বাড়ি থেকে শুরু করে রয়েছে নবাবের শহর হাজারদুয়ারি। ভাঙাচোরা রাজবাড়ির গল্প শুনতে গেলে যে ইতিহাস, ঐতিহ্য আর রহস্যের সন্ধান মেলে তা সত্যিই অনন্য। তাই আজ আমাদের গন্তব্য মুর্শিদাবাদের সোনারুন্দি রাজবাড়ি, যা একসময় বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নামে পরিচিত ছিল। কলকাতা থেকে খুব সহজে একদিনেই ঘুরে আসা সম্ভব এই সোনারুন্দি রাজবাড়ি থেকে। আমাদের আজকের ভিডিও ভার্চুয়ালি আপনাদের সোনারুন্দি রাজবাড়ি ভ্রমণ করে দেখানোর পাশাপাশি জানাবো রাজবাড়ির বহু পুরনো ইতিহাস সম্পর্কে। তাছাড়া কলকাতা থেকে কিভাবে এখানে আসবেন এবং আসা যাওয়ার খরচের বিস্তারিত তথ্য। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রভাত, এক্সপ্লোর উইথ সুপ্রভাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সোনারুন্দি রাজবাড়ি যাওয়ার জন্য প্রথমেই আপনাদের আসতে হবে কাটোয়া জংশন। শিয়ালদা, হাওড়া, বর্ধমান জংশন, মালদা টাউন, আহমেদপুর বা ব্যান্ডেল জংশন থেকে খুব সহজেই আপনারা ট্রেনে কাটোয়া জংশন আসতে পারবেন। হাওড়া থেকে লোকাল ট্রেনে কাটোয়া আসতে সময় লাগে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। কাটোয়া থেকে আজিমগঞ্জগামী মেমু কিংবা প্যাসেঞ্জার ট্রেন ধরে আপনাদের আসতে হবে গঙ্গাটিকুরি স্টেশন, যেখানে সময় লাগবে আরও 15 মিনিট। হাওড়া থেকে গঙ্গাটিকুরি আসতে ট্রেনের টিকিট মূল্য পড়বে মাত্র 40 টাকা। তাছাড়া কাটোয়া থেকে আহমেদপুরগামী ট্রেন ধরে নামতে পারেন পাঁচন্দি। এবার গঙ্গাটিকুরি কিংবা পাঁচন্দি থেকে টোটো অথবা বাসে 10 টাকার বিনিময়ে সরাসরি চলে আসতে পারবেন সেকালের বাংলার বৃন্দাবন সোনারুন্দি রাজবাড়ি। বাস থেকে নেমে প্রথমেই আপনারা দেখতে পাবেন রাজবাড়ির বহু প্রাচীন এই মূল ফটক গেটটি, যার অবস্থা বর্তমানে খুবই করুণ। চারিদিকে আবর্জনা স্তূপ, মাথার ওপর জংলি গাছের আবরণে ভগ্নাবস্থায় পড়ে আছে এই মূল ফটক গেটটি। তারই মাঝে বসে বাজার বা মাংস বিক্রির দোকান। সামনে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল বিশাল রাজবাড়ির ভগ্নপ্রায় অংশ। স্থানীয়দের মুখে জানা যায় রাজবাড়ির বাইরের এই অংশটি ছিল একসময় ঘোড়াদের আস্থাবল। এই সোনারুন্দি রাজবাড়ি একসময় ছিল বিখ্যাত সোনারুন্দি রাজবংশের অধীনে। রাজবাড়িটি তার ঐতিহ্য, স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত ছিল। যদিও রাজবাড়িটি বর্তমানে পরিত্যক্ত, কিন্তু আজও এই রাজবাড়ি সোনারুন্দি রাজবংশের ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। কথিত আছে এই সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল। 1750 খ্রিস্টাব্দে সোনারুন্দি গ্রামে নিত্যানন্দের জন্ম হয়। তিনি আরবি, ফরাসি এবং উর্দু ভাষায় ভীষণ পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবন চলে যান। সেখান থেকে তিনি দিল্লির বাদশাহের দরবারে চাকরি জোগাড় করেন। অসাধারণ মেধা ও ফরাসি ভাষায় দক্ষতার জন্য সেই সময়ের মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফরাসি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। তার অসাধারণ প্রতিভার কারণে সম্রাট তাকে দানেশবদ্ধ উপাধি দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে 7 হাজারি মনসবদার পদে নিযুক্ত করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবদ্ধ আমির উল মুলক আজমাত উদ্দুল্লাহ সাবদার জং। জানা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে এক সময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। তিনি এসে আশ্রয় নেন বর্ধমানের রাজের এলাকা কাটোয়াতে। সেই সময়ে নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকায় জমিদারি লাভ করেন। 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতে ছিলেন। সেই সময়ে এই সোনারুন্দি এলাকার রাজা ও পত্তনিদার ছিল বর্ধমানের রাজারা। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন। কথিত আছে নিত্যানন্দের মেজ ছেলে রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বোনাডিলালের মন্দির নির্মাণ করেছিলেন এবং মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখী সহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বোনারি লালজি। চারিদিকে সুবিশাল দালান আর মাঝে নাট মন্দির।
লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজিয়ে তুলেছিলেন। মূল প্রাসাদে 100-র বেশি ঘরও ছিল। মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। নজর বাগানে সুদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের বাগানও ছিল। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করেছিলেন। মূলত তিনি এই বঙ্গদেশে বানাতে চেয়েছিলেন দ্বিতীয় বৃন্দাবন। বহু বছর পূর্বে একসময় এই রাজবাড়িতে অত্যন্ত জাঁকজমকভাবে দোলযাত্রার উৎসব পালিত হতো। যাত্রা, বস্ত মেলা এবং ঝুমুর গানের উৎসব। সেই ঝুমুর গানে বৈজু নামের একটি মেয়ের প্রেমে পড়ে যান রাজ পরিবারের মেজ ছেলে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর। 1 বছর পর বৈজুর গর্ভে এলো একটি সন্তান। পরের বছর দোল পূর্ণিমায় রাজ পরিবারের এক দাসী সেই 2 মাসের সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে যায় মেলা দেখাবে বলে, কিন্তু তার মনে ছিল অন্য কোনো গোপন ষড়যন্ত্র। পরবর্তীকালে তার মা যখন সন্তানের খোঁজ করছিল, তখন সে দেখলো পার্শ্ববর্তী রান্নাঘরে জ্বলন্ত করার তেলে ফুটছে তার ছেলের নিথর দেহ। লোকে বলে আজও সোনারুন্দি রাজবাড়ির ভেতর কান পাতলে শুনতে পাওয়া যায় সেই মায়ের বুক ফাটা আর্তনাদ। হয়তো সেই মায়ের অভিশাপের কারণেই আজ রাজবাড়ির এই অবস্থা। বংশধরের অভাবে আজ রাজবাড়ি সম্পূর্ণ ধ্বংসের মুখে। বর্তমানে এই রাজবাড়ির একজন ব্যতীত কোনো বংশধর আর জীবিত নেই। রাজবাড়ির বাইরে আছে এই গোপেশ্বর শিব মন্দিরটি, যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। রাজবাড়ির সেই কোলাহল, সেই জৌলুস আর না থাকলেও রাজার আমল থেকে পূজা পাঠ হয়ে আসছে আজও এই মন্দিরে। তবে আমরা যখন সেখানে পৌঁছই তখন মন্দিরের দরজা বন্ধ ছিল। আমরা আমাদের জুতো জোড়া নিচে রেখে ওপরে উঠে দরজার ফাঁক দিয়েই বাবার দর্শন করি। মন্দিরের ভেতর এক গভীর অন্ধকারের মধ্যে শিবলিঙ্গ স্থির আর শান্তভাবে বিরাজ করছিলেন। শিব মন্দিরের পাশেই আছে এই সুবিশাল দিঘিটি, যা এখানে আসা পর্যটকদের বিশেষ আকর্ষণ। এই দিঘিতে রুই, মৃগেল, কাতলা প্রভৃতি মাছ শতাব্দীর পর শতাব্দী ধরে পোষা হয়। তবে এই দিঘির মাছ ধরা কিংবা খাওয়া নিয়ে স্থানীয় লোকেদের মধ্যে রয়েছে এক বিশেষ বিশ্বাস এবং ভয়। বলা হয় এই দিঘির মাছ ধরার সাহস করলে অমঙ্গল নেমে আসে। একবার নাকি এই দিঘিতে একজন মাছ ধরতে গিয়ে তার জীবনে বড় বিপদ ডেকে আনেন। লোকমুখে শোনা যায় মাছ ধরার পরেই তার মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা যান। এই ঘটনার পর থেকেই এখানকার মাছকে দেবত্বের অংশ হিসাবে গণ্য করা হয়। তবে যদি কখনো মাছ মরে জলে ভেসে ওঠে, তবে সেই মাছকে তুলে নিয়ে গিয়ে মালা পরিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসা হয়। শোনা যায় একসময় এই দিঘিতে সোনার নথ পড়া মাছেরও দেখা মিলত। দিঘির জলে বিশালাকার মাছগুলো আজও দর্শনার্থীদের অবাক করে। সত্যি বলতে আমি নিজেও খুব অবাক হয়েছিলাম এত বড় সাইজের মাছ দেখে। বহু পর্যটক এখানে আসেন দিঘির এই মাছেদের দেখার জন্য এবং তাদের খাবার খাওয়ানোর জন্য। এই দিঘি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং সোনারুন্দি রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং রহস্যের এক অবিচ্ছেদ্য অংশ। রাজবাড়িটি আজ ধ্বংসপ্রায়, কুঞ্জগুলি ভেঙে পড়েছে, মন্দিরের অবস্থাও ভালো না। নজর বাগান এখন অবহেলিত। 4টি অসাধারণ তোরণের 2টি সম্পূর্ণ ধ্বংস, বাকি 2টিও প্রায় শেষ। সরকার যদি এই দিকে কিঞ্চিত নজর দেয়, তাহলে এটিও একটি অসাধারণ পর্যটন কেন্দ্র হতে পারে। ভ্রমণ পর্ব শেষ করে আমরা টোটোতে গঙ্গাটিকুড়ি হয়ে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখানো ট্রেনের সময় দেখে ট্রেন ধরে সোজা চলে এলাম কাটোয়া। এভাবেই আপনারা একদিনে ঘুরে নিতে পারেন সোনারুন্দি রাজবাড়ি থেকে। আজ আপাতত এই পর্যন্তই, ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।